সুপ্রিয় দর্শক, সবাইকে পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের ঈদ স্পেশাল স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ থাকুন সবসময় এই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি 3 জন দেশবরেণ্য চিকিৎসককে। অনুষ্ঠানের শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথিগণের সাথে। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার আব্দুল ওয়াদুদ চৌধুরী, অধ্যাপক ও পরিচালক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। এছাড়াও রয়েছেন ডাক্তার মোহাম্মদ এনামুল করিম, সহযোগী অধ্যাপক, গ্যাস্ট্রোএন্টারোলজি, জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। আরও আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, অধ্যাপক, সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। স্যার, আপনাদের 3 জনকেই পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। স্যার, প্রথমে আমি আপনার কাছে জানতে চাইব, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তো স্যার, আপনার যদি আমরা শৈশব কৈশোরে ফিরে যাই এবং জানতে চাই কেমন ছিল আপনার ঈদ এবং কিভাবে কাটাতেন? এখন ঈদের সময় যতটা না পার্সোনাল সম্পর্ক তৈরি হয়, আগের ঈদে অনেক বেশি হতো। তার কারণ সম্ভবত মোবাইল ডিভাইস। আগে আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, খালাতো, চাচাতো, মামাতো, ফুফাতো ভাই বোনেরা মিলে হই হুল্লোড় করা, এগুলা যতটা ছিল, ঈদের জামাতে সবাই মিলে পাঞ্জাবি পরে যাওয়া, অংশগ্রহণ করা, যেটা অনেক আনন্দের ছিল, আজকে সেটা কিন্তু একটু কমে গেছে। এটা একটা বড় ফ্যাক্টর। আগে ঈদের সময় কিন্তু যে খাদ্যবস্তু যেটা হতো, একটা সিমিলারিটি থাকতো। একটু সেমাই, জর্দা, একটু ফিন্নি হচ্ছে, একটু কোরমা হচ্ছে, হ্যাঁ, এবং মাংসের হয়তো ভুনাগ্রস্ত হচ্ছে, প্লাস অল্প কয়েকটা পদ। এখন হয়তো দেখা যাবে আমার ঘরের যে ছেলেমেয়েরা আছে তারা বলছে না আমি পাস্তা খাবো, কেউ বলছে যে আমি পিজা খাবো। মানে আমাদের যে ট্রেডিশনাল ফুডগুলো বাইরে, অন্য খাবারের দিকে তাদের মনোযোগ, আবার আমাদের মনোযোগ রয়ে গেছে সে আগের দিনের। কাজে একটা দ্বৈততা শুরু হয়েছে দুই জেনারেশনের যে রুচির মধ্যে। যে আমাদের সময় আমরা পোশাক আশাক কেমন পেতাম, খুব বেশি না, এক জোড়া নতুন পোশাক পেলে খুব খুশি। আর এখন হরেক রকম পোশাকেও হয়তো তাদের মন ভরে না। আমরা কিন্তু এত আশা করিনি, আশা করতামও না। আসলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সাথে আমাদের রুচি, আকাঙ্ক্ষা, প্রাপ্তির আশা সবকিছু অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি সেটারই প্রকাশ পাই ঈদের সময়টাও। অবশ্যই আমি স্যারের কাছে জানতে চাইবো, স্যার, আপনার ছোটবেলার ঈদ কেমন ছিল এবং এখন আপনি কেমন দেখছেন? স্যার যেমনটা বলেছেন, আসলে আমার ছোটবেলায় এবং বর্তমান ঈদের সাথে বিস্তর ফারাক আমি লক্ষ্য করি। আমাদের ছোটবেলায় ঈদটা মনে হয় অনেক আন্তরিক ছিল। আমি আমার বাসা, আমার পাশের বাসা বা তার পাশের বাসা, আমরা আনন্দগুলো ভাগাভাগি করতাম। এখন হয়তো আমি আমার পাশের বাসাকে এইটাও হয়তো ঠিকমতো জানি না। আর অনুষ্ঠানটা যেহেতু ঈদ উল আজহার, তো ঈদ উল আজহার কিছু স্মৃতি এখনো খুব ভাসে। যে দেখা যাচ্ছে যে কোনো এক বাসায় গরু কেনা হলো, সবাই মিলে দল বেঁধে ছোটরা আমরা দেখে আসলাম যে কেমন গরু, কি রং, কোনটা কি, একবারে দল বেঁধে যাওয়া। ঠিক এখন মনে হয় এটা হয় কিনা আমার জানা নাই, কারণ এখন আসলে এক খুবচির মতো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, তার মধ্যে কে কোনটা নিয়ে আসলো, এটাও ঠিক আমার মনে হয় আগের মতো সেই আনন্দটা নাই। রিসেন্টলি আবার দেখা যাচ্ছে যে অনলাইনে গরু কোরবানি, এগুলোতে আসলে আমরা যে সময় ছোটবেলায় চিন্তাও করা যায় নাই। তো কোরবানিটা আসলে অনেক আনন্দ ছিল, কারণ কার গরুটা কত বড়, কিভাবে। এবং এখন দেখা যাচ্ছে যেমন অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের সাথে যেমন সবাই এককভাবে কোরবানি দিচ্ছে, কিন্তু আমার ছোটবেলায় লক্ষ্য করেছি আসলে এককভাবে কোরবানিটা অতটা ছিল না। সবাই মিলেই এক ভাগে কোরবানি দেওয়ার প্রচলন ছিল। সবাই একসাথে বসে মাংসগুলো ভাগ বাটোয়ারা করে তারপরে আমরা সবাই একসাথে আনন্দ করে খেতাম, একজনের আরেক বাসায় যাওয়া ঠিক করে। আর ঈদের যেই ব্যাপারটা থাকে, ঈদের জামা কিন্তু আসলে ওই এক বছর একবারই আমরা নতুন জামা পেতাম, কিন্তু এখন কিন্তু সারা বছরই নতুন জামা। সো কাজেই আমার ছোটবেলার সাথে এখনকার ঈদের আসলে তেমন কোনো মিলই নাই। মানে ওই কিছু দেখা যাচ্ছে যে আধিক্য এত কিছু বেড়ে গেছে, ঠিক ছোটবেলার সাথে আসলে সেই আনন্দটা মনে হয় কোথায় যেন নাই আর কি। আমার আনন্দটা নাই, হয়তো এখন প্রজন্মের আনন্দ অন্যরকম ওটা আছে। একেবারে। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন স্যারের কাছেও একই প্রশ্ন করব। স্যার, আপনার কাছে কেমন এখনকার ঈদের সাথে আপনার সেই শৈশবের ঈদ, আপনি কোথাও মিল খুঁজে পান কিনা? আমার পূর্ববর্তী দুইজন যে ওয়াদুদ স্যার এবং ডাক্তার এনামুল করিম নাসিমের কথার প্রতিধ্বনিই করব। আসলে ঈদটা হচ্ছে
অ্যানালগ ছিল, আচ্ছা। এখন ডিজিটাল। আমরা ডিজিটাল হয়ে গেছি। আমরা ঈদের শুভেচ্ছার জন্য যেতাম, কারো বাসায় যেতাম, ঈদগাতে দেখা করতাম, বাসায় গিয়ে দেখা করতাম, আত্মীয় স্বজনে গেট টুগেদার হতো। ঈদের একটা ব্যাপার ছিল। অবশ্যই একটা ঈদের পরে একটা গেট টুগেদার হতো, যে এক এক দিন এক একজনের বাসায় একটা দাওয়াত থাকতো, গেট টুগেদার হতো সবার। তো এখন দেখেন চেঞ্জটা কিরকম হয়েছে। আপনি ঈদের গ্রিটিংস দিচ্ছেন হলো মোবাইলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপর হলো যে কোরবানির পশু কিনতে যাওয়ার অনেকের প্রয়োজন হয় না, লাইভ ওয়েটে এখন মানে কোরবানির পশু কেনা হয়। তো এইটা একটা বিষয় ছিল যেটা ডক্টর এনামুল বললেন, যে সবার ওই যে কে কি কোরবানি দিচ্ছে, কি ধরনের গরু কিনলো, কোন কালার, কাঠটা কিরকম। তো এখন সব অনেকে এটা মানে ডিজিটাল মিডিয়াতে দেয়, যদিও এটা আমি সাপোর্ট করি না, আই ডোন্ট সাপোর্ট ইট। আর আরেকটা হলো যে ঈদের পরে এখন একটা বেড়ানোর ট্রেন্ড। বেড়াইতে আপনি কোথাও কোনো দেশের মধ্যে কোনো রিসোর্টে চলে গেলেন, কেউ দেশের বাইরে চলে যাচ্ছেন, কিন্তু আত্মীয় স্বজনের যে গেট টুগেদার, আমরা যে সিঙ্গেল ইউনিট ফ্যামিলি হয়ে যাচ্ছি, ফ্যামিলিটা কিন্তু ওই যে একান্নবর্তী বা আমরা একটা বড় পরিবার, আত্মীয় স্বজনের যে গেট টুগেদার, এটা কিন্তু আমরা মিস করি, আমরা এখন মিস করি। এটা আমার মনে হয় যে এটা ছিল আমাদের। একেবারেই চমৎকার বলেছেন। আমি অধ্যাপক ডাক্তার আব্দুল ওয়াদুদ স্যারের কাছে জানতে চাইবো, স্যার এই ঈদের আনন্দে তো আসলে আমাদের খাদ্যাভ্যাসের যে পরিবর্তন, এটা তো একটু থাকে। উৎসবে আমরা আসলে আনকন্ট্রোলড, আমাদের ডায়েট হয়ে যায়। তো স্যার একটু জানাবেন এক্ষেত্রে যারা আগে থেকেই বিভিন্ন ধরনের কোমরবিডিটিস নিয়ে আছেন, তাদের ক্ষেত্রে আপনার কি কোনো উপদেশ থাকবে কিনা, বা আমাদের খাদ্যাভ্যাসটি কিরকম হবে? কারণ অনেকেই আমরা দেখেছি যে সপ্তাহ জুড়ে যে মাংস খাওয়ার যে ব্যাপারটি, এটি কিন্তু থেকে যায়। তো সেক্ষেত্রে আপনার কোনো উপদেশ আছে কিনা? আমি তো বকাউল্লাহ বকে যাচ্ছি, শোনাউল্লাহ শুনছে কি? রুগীকে বলা হলো, সে যদি নাই শুনলো তাহলে তো ঝামেলা। তো একটা সমঝোতায় আসা উচিত। আমি আমার রুগীদের বলি, আপনি খাবেন না কেন, খাবেন। সবচেয়ে বড় জিনিস হলো পরিমিতি বোধটা। আপনার এই বয়সে এবং আপনার এই রোগগুলোয় আপনি কতটুকু খেতে পারবেন। একসাথে অত বেশি না খেয়ে অল্প অল্প করে 3 বেলায় খান, আপনার বডি সেটা হয়তো হজম করতে পারবে। দ্বিতীয়, আপনার যে রোগের মাত্রা আছে তার উপর আপনার কড়াকড়ি। আপনার রোগের মাত্রা অনেক কম, আপনি খুব ভালো কন্ট্রোলে রেখেছেন, খান না, একটু অবশ্যই খেতে পারবেন, কিন্তু আপনি খেয়াল করবেন যেটা খেয়েছেন সেই অতিরিক্ত জিনিসটা আপনি বের করে দিচ্ছেন কিনা, তার বর্জ্যটা। যেমন কিডনি পেশেন্টদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, তারা প্রোটিন যদি খুব বেশি খেয়ে ফেলে প্রবলেম। তারপরে প্রোটিন খাবে না, এটা তো হতে পারে না। তাহলে একদিকে খেয়ে অন্যদিকে কাটছাট করে তারা কিন্তু একটা ব্যালেন্স করতে পারেন। একেবারে নিষেধ করাটা খুব অল্প রোগীর জন্য প্রযোজ্য। আমি হৃদরোগ বিশেষজ্ঞ, আমার ক্ষেত্রে রুগীরা কি জিজ্ঞেস করে, আমি বলি আপনি গোস্ত খেতে চান, খান, গোস্ত তো প্রোটিন। আপনার যেটা অ্যাভয়েড করার দরকার সেটা হলো ফ্যাট। তাহলে আপনি যেটা এমন গোস্তটা রান্না করেন যেটা আপনার জন্য ফ্যাট কম। 2 নম্বর, রান্নার প্রসেসটা ভুনা না হয়, একটু ঝোল ঝোল তরকারি হলে হয়। আপনি সেটাকে যদি কাবাব করে খান, তার মধ্যে কিন্তু তেল তুলনামূলকভাবে কম। প্রসেসটা আপনি বদলে নেন, পরিমাণটা একটু কমিয়ে দেন, ঝোলটা অ্যাভয়েড করে মাংসটা ডাল দিয়ে খেয়ে ফেলেন, তাহলে তো তেলের পরিমাণটা কমে গেল। এই জিনিসগুলো করে আসলে কিন্তু সম্ভব যে একটা ব্যালেন্সড ওয়েতে ঈদের আনন্দটা উপভোগ করা। অবশ্যই একজন স্বাভাবিক মানুষ যে পরিমাণ খেতে পারবে মনের আনন্দে, ওই কবজি ডুবিয়ে মাংস খাওয়াটা আপনার জন্য বরবাদ, আপনি খেতে পারবেন না। আপনি খাবেন 2 টুকরো 3 টুকরো, মজা করে খাবেন, 3 বেলাতেই খান, একসাথে বেশি না। সব মিলিয়ে আপনার জন্য যেটা প্রযোজ্য, আপনি যদি একটু বুদ্ধি করে সেটাকেই একটুখানি বাড়িয়ে হিসাব করে খান, আমার আপত্তি নেই। আমি ডাক্তার এনামুল করিম স্যারের কাছে জানতে চাইবো, মাংস খাওয়া এবং এর সাথে তো রিচ ফুডস আছেই, এর ফলে অনেকেই এই ধরনের কমপ্লেইন করে যে পেট ফেঁপে থাকা কিংবা বমি বমি ভাব হওয়া এবং বাথরুমের সমস্যা বা কোষ্ঠকাঠিন্য, এই সমস্যাগুলোর কথা বলে থাকেন প্রায়শই। তো স্যার কি বলবেন, এক্ষেত্রে কোনো উপদেশ রয়েছে কিনা? হঠাৎ করে একটা ঈদের খাওয়া দাওয়া হঠাৎ করে মানে অনেক রিচ ফুড চলে আসে, যেমন মাংস, তৈলাক্ত, এগুলা কিন্তু আমরা সাধারণত ইউজুয়ালি খাই কিন্তু বেশি খাই না, কিন্তু ঈদের দিন আসলে সংখ্যাটা অনেক বাড়ে এবং দেখা যাচ্ছে নিজের বাসায় যেমন খাই, বাইরে গিয়েও দাওয়াত খাই, তার মানে একটা কন্টিনিউয়াস একটা চলছে। কিন্তু তো হঠাৎ করে আপনি কিন্তু আসলে এত লোড আসলে নেওয়াটা বেশ ডিফিকাল্ট হয়ে যায়। তো স্যার যেটা বলেছেন যে প্রোটিন সাথে সাথে তো ফ্যাটও থাকছে, সো যখনই অতিরিক্ত মাত্রা হবে আপনার কিন্তু হজমে সমস্যা হবে। যেমন আপনার যখন অতিরিক্ত মাত্রা প্রোটিন এবং ফ্যাট যখন আপনার খাদ্য থলিতে ঢুকবে বা পাকস্থলিতে ঢুকবে, এটার কিন্তু আসলে আস্তে আস্তে তো নিচে যেতে হবে আপনার
মল হিসাবে ফর্ম করার জন্য। তো এটা আসলে গতিটাই কমে যায়, কারণ ফ্যাটি মিল বেশি মুভমেন্ট করে না। আচ্ছা। এটা যার ফলে স্বভাবতই আপনার কোষ্ঠকাঠিন্যে পড়বেন। কাজেই বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি মাংস খান, কিন্তু সাথে পর্যাপ্ত সালাদ খান এবং সবজিগুলা খান, তাহলে কিন্তু আসলে এই প্রবলেমটা ফিল করবেন না। এবং পরিমিত খেতে হবে। মাংসের টুকরা কিন্তু বেশি বড় করবেন না, বিশেষ করে খুব বয়স্ক এবং বাচ্চারা। আমাদের কিন্তু অভিজ্ঞতা, আমরা যেহেতু পেটের ডাক্তার, যে হঠাৎ করে একটা বড় মাংসের টুকরা গিলে ফেলে এবং ওটা আটকে যায়, তখন কিন্তু অবশ্য অ্যান্ডোস্কোপি করে বের করতে হয়। এই ঈদের মধ্যে অনেক সময় হাসপাতালে জরুরি সার্ভিস শুধু খোলা থাকে, কিন্তু অনেক সময় অ্যান্ডোস্কোপি করে বের করা কিন্তু রোগীদের জন্য অনেক ভোগান্তির কারণ হয়। কাজে খুব বেশি বয়স্ক যারা বাসায় আছেন তাদেরকে অবশ্যই মাংসের টুকরাটা ছোট করে দিতে হবে, এবং বাচ্চাদের। এবং কখনোই একবারে অনেকগুলো মাংস খাওয়ার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে মাংস আটকে গিয়ে কিন্তু আসলে একটা ঝুঁকির মুখে পড়তে পারেন। তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে ঈদের খাওয়া দাওয়ার মধ্যে। আর খাওয়া দাওয়া হঠাৎ করেই আপনি খুব বেশি খাবেন না, কারণ তাহলে আপনার হজমের সমস্যা হবে। এবং কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য আপনি অবশ্যই গোস্ত বা মাংসের সাথে আপনি পর্যাপ্ত পরিমাণে শাকসবজি গ্রহণ করবেন এবং পানির পরিমাণ প্রচুর খাবেন। এবং মাত্রাতিরিক্ত খাওয়া আসলে যে কোনো ক্ষেত্রেই খারাপ, সেই ঈদের জন্য তো বটেই। টক দই কি কোনো হেল্প করবে? টক দই খুবই ভালো, কারণ হচ্ছে টক দই পরিপাকে, হজমে সব দিক থেকে সাহায্য করে। মোরওভার টক দইয়ের ভিতর বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া যেগুলো শরীরের উপকারী এগুলো আছে। আমার মনে হয় টক দই খাওয়া যেতে পারে। অবশ্যই আমরা এটা একটা আমাদের মেনুতে টক দই রাখবো। আমি জানতে চাইবো ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন স্যারের কাছে। স্যার, যেহেতু আপনি সার্জারি বিভাগে আছেন এবং এমার্জেন্সি আপনাদের সবসময়ই থাকে এবং দেখতে হয়, পবিত্র ঈদুল আজহা আমরা জানি, যেহেতু আমরা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমরা কোরবানি করে থাকি, তো এই যে গরু কেনা থেকে শুরু করে সেটিকে কোরবানি পর্যন্ত অনেক ধরনের ইনজুরিজ আসলে আমরা দেখতে পাই। এই ক্ষেত্রে আমাদের দর্শকদের আপনি কিভাবে সাবধান করতে চাইবেন, যে কি করণীয় এবং তারা কোথায় যাবেন? কোরবানির হাটে যখন যাই, এবং যারা কোরবানির পশু নিয়ে আসেন, যারা ওই যে বিক্রি করেন যারা, এবং যারা কিনতে যান, এবং যারা কেনার পরে বাসায় নিয়ে আসেন, এবং তারপরে কোরবানির দিন কোরবানি করেন। এখনো কিন্তু ধরেন যে আমাদের গ্রামে গঞ্জে কিন্তু সাধারণত সম্মিলিতভাবে গ্রামের বিভিন্ন লোকজন গ্রুপে গ্রুপে ভাগ হয়ে তারপরে কিন্তু একসাথে নিজেরাই কোরবানি পশুর প্রসেস করার কাজটা কিন্তু নিজেরাই করে। আমাদের ধর্মে বলা আছে যে একটা সুস্থ সবল পশুকে কোরবানি করার জন্য। তো এইগুলো অনেক সময় অনেক শক্তিশালী থাকে। তো শক্তিশালী পশু অনেক সময় কি করতে পারে, ওদের শিং থাকে এবং শিং দিয়ে কিন্তু ইনজুরি হতে পারে। আমরা কিন্তু সরকারি হাসপাতালে এই ধরনের ইনজুরির পেশেন্ট অনেক সময়, বিশেষ করে কোরবানি ঈদের পরে, শিংয়ের মাধ্যমে বা কোরবানির পশুকে শোয়াতে গিয়ে, বা কোরবানির পশু যখন হাট থেকে কিনে নিয়ে আসছে, অথবা যারা কোরবানির পশু বিক্রি করার জন্য আছে, তাদের কিন্তু প্রতি বছরই এরকম কিছু ঘটনা বিক্ষিপ্তভাবে হলেও ঘটে থাকে। তো এটার ব্যাপারে আমার মনে হয় সবারই কেয়ারফুল হওয়া উচিত, যে শিং দিয়ে কিন্তু ইনজুরি হতে পারে, এবং প্রপার সেফটি মেনটেন করা, যে কোরবানির পশু যেখানেই কোরবানি করা হোক বাচ্চাদেরকে যেন দূরে রাখা হয়, এবং যারা বয়স্ক মানুষ, যারা অসুস্থ মানুষ, তাদেরকে যেন অন্তত নিরাপদ দূরত্বে রাখাটা উচিত। সিভিয়ার ইনজুরি হলে আসলে রোগীরা তখন তৎক্ষণাৎ কি করবার আছে? যেটা হলো যে আমাদের দেশে তো এমনিতে খুব ভালো রেফারেল সিস্টেম আছে, যেমন আমাদের থানা হেলথ কমপ্লেক্স গুলো আছে, ডিস্ট্রিক্ট হসপিটাল গুলো আছে, কিন্তু তারপরে যেটা হলো যে সবচেয়ে বেশি, ধরেন যে বাংলাদেশে সবচেয়ে বেশি এই ধরনের ইমার্জেন্সি ডিল করে হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগ। তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সিতে আসলে অত্যন্ত দ্রুততার সহিত তার অন্তত চিকিৎসার একটা ব্যবস্থা হবে। এই প্রসঙ্গে আমি আরেকটা জিনিস বলি, যে আরেকটা অ্যাক্সিডেন্ট হয় খুব প্রচুর, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। একেবারে। এবং তার ফলে ওই যে হাত পা ভাঙার যে ব্যাপারটা আছে, সরকারি হাসপাতালগুলোতে অ্যাকচুয়ালি ইমার্জেন্সি যে সার্ভিসটা থাকে, অন্য কোথাও বোধহয় এরকমটি থাকে না। আর ঢাকা মেডিকেল কলেজ আসলে ইউনিক, ওখানে যে সার্ভিস সবসময় দেওয়া হয় এটা অদ্ভুত। আমি যে প্রতিষ্ঠানের পরিচালক, জাতীয় হৃদরোগ প্রতিষ্ঠান ইনস্টিটিউটে, সবসময় কিন্তু এটা ওপেন। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে একটা ইনজুরি হয় ব্লাড ভেসেলগুলো, একটা শিরা ছিঁড়ে গেল, ওই শিরাটা যদি 2 ঘন্টার মধ্যে রিপেয়ার না করা হয়, ওই হাত বা পা হয়তো কেটে ফেলতে হবে। আমার ওখানে কিন্তু 24 ঘন্টায় এই ইমার্জেন্সি ভাস্কুলার সার্জারিটা খোলা থাকে। আমি ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স দিই, গত ঈদে 5 দিন বন্ধ ছিল। এই 5 দিন বন্ধে আমার ওখানে ভাস্কুলার সার্জারিতে ইমার্জেন্সি অপারেশন হয়েছে 62টি, এমনকি ঈদের দিনে 4টি অপারেশন হয়েছে।
ইমার্জেন্সি কিছু করার নেই, তার কেটে রক্ত সব বেরিয়ে যাচ্ছে, ওটা বন্ধ না করলে পরে এই হাড়টা হতে কেটে ফেলতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আর কোরবানি ঈদের সময় যে আরেকটা ভয়, ওই ছুরি কাঁচি এগুলো থেকে যে মাংস কাটতে গিয়ে আসলে যেটা হয়। সেগুলোর জন্য একটা বিরাট রক্ষার জায়গা হলো আমাদের ভাস্কুলার সার্জারি ডিপার্টমেন্ট ইমার্জেন্সি। আমি স্যার আপনার কাছে জানতে চাইবো যে হৃদরোগের যে বুকে ব্যথা এবং এই ধরনের রিচ ফুড খাওয়ার পরেও অনেকের বুকে ব্যথা হতে পারে অ্যাসিডিটি, এটা থেকে অ্যাসিডিটি মনে করে প্রোটন পাম্প ইনহিবিটর একটি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে হয়তো বাসায় থাকছেন, তো এটি সম্পর্কে স্যার আমাদের দর্শকদের আপনি সচেতন করতে চাইবেন কিনা? আমরা অনেকগুলো ট্রেজিক ঘটনা সাক্ষী হয়ে যাই এই কারণে। রোগীর হয়তো বুকে অস্বস্তি হচ্ছে, খারাপ লাগছে, সে ভাবছে আমার গ্যাস হচ্ছে, সে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে, দোকান থেকে এনে ওষুধ খাচ্ছে, কিন্তু একটা কোথাও গিয়ে একটা ইসিজি কিন্তু করাচ্ছে না। এখন যদি কারো যদি একটু ওজনটা বেশি থাকে, সে স্মোকার হয়, তার প্রেশার বা ডায়াবেটিস থাকে, কোলেস্ট্রল বেশি থাকে, কিংবা তার ফ্যামিলি হিস্ট্রিতে হার্ট ডিজিজ খুব বেশি, এরকম লোকে যখন এরকম অস্বস্তি হয়, আমি বলি ভাই কাছাকাছি কোথাও কি একটা ইসিজি অন্তত করাও, করে তোমার এখন তো হোয়াটসঅ্যাপে ছবি তুলে সবখানে পাঠানো যায়, ইউ ক্যান টেক এ সেকেন্ড অপিনিয়ন ফ্রম অ্যানাদার পারসন, অ্যানাদার ডক্টর, তোমার আমার পরিচিত এরকম আছে অনেকে, তুমি ওটা নাও, দেখো কি হয়। কারণ প্রচুর পেশেন্ট পাই আমরা যারা সেকেন্ড বা থার্ড ডেতে হার্ট অ্যাটাক হয়ে গেছে, প্রথম দিনে গ্যাস মনে করে গ্যাসের ওষুধ চলছে, সেকেন্ড বা থার্ড ডেতে যখন হার্ট ফেলিওর হচ্ছে, লাংসে পানি জমা শুরু হচ্ছে, তখনই সে মাত্র কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছে, ক্ষতি কিন্তু অনেক এগিয়ে গেল। ওই ক্ষতি পূরণ হবার নয়, আপনি এরপরে চিকিৎসা করে অংশ তো ভালো করতে পারবেন, কিন্তু যে ড্যামেজটা হয়ে গেল প্রথমেই যদি যাওয়া যেত, সেই ড্যামেজটা কিন্তু অনেক কমানো যাবে। এই ইমার্জেন্সি সার্ভিস কিন্তু আমাদের সবসময় খোলা। গত ঈদে 5 দিনে আমার এনআইসিবিতে টোটাল প্রায় 7,000 পেশেন্টের ট্রিটমেন্ট হয়েছে। ছুটির দিনেও এই ঈদের সময়ও সেখানে রোগী ভর্তি ছিল, সবসময় সেখানে ছিলেন। আমার সিনিয়র ডাক্তাররা পালাক্রমে প্রতিদিন কেউ না কেউ কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট, প্রফেসর লেভেলের কনসালটেন্টরা গেছেন, দেখেছেন, রোগীর ট্রিটমেন্ট হয়েছে। এমনকি আমার সিসিউতে এই ঈদের দিনেও 38 বেডের সিসিউ দেখা গেল 60 জন রোগী, তার মানে অন্তত আরো 20-30 জন রোগী কিন্তু ফ্লোরে, কিন্তু ট্রিটমেন্ট পাচ্ছে তারা। আমি হয়তো বিছানা দিতে পারছি না, কিন্তু ইনিশিয়াল ট্রিটমেন্ট দিয়ে তারপরে তাকে শিফট করে বিছানার ব্যবস্থা করছি। ওই ব্যবস্থাটুকু সরকারি পর্যায়ে কিন্তু আছে। এই যে ঢাকা মেডিকেলের কথা বলছিলাম, প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে, এমনকি উপজেলাতে বলেন, ডিস্ট্রিক্ট হসপিটালে বলেন, ডাক্তারদের কিন্তু রেহাই নেই। ঈদের সময় তাদের কিন্তু আসলেই কাজ করতে হয়। এই ঈদের সময়টাতে কি ধরনের সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে? আসলে গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল কোনো সমস্যা, কোন সমস্যাগুলো আপনার সবচাইতে বেশি দেখেন? বুকে ব্যথা বা পেটে ব্যথা। তো আমি স্যারের প্রসঙ্গ থেকেই বলছি, বুকে ব্যথা কিন্তু অনেক সময় গ্যাস্ট্রিকের কারণে হয়, কিন্তু এটা আমরা কখনোই প্রথমে ভাববো না এটা গ্যাস্ট্রিক। প্রথমে আমরা একটা ইসিজি করব বা একটা রক্ত পরীক্ষা করব যে আমার হার্টে কোনো সমস্যা আছে কিনা। কারণ আপনার যদি গ্যাস্ট্রিকের ব্যথা হয়, এটা 1 দিন 2 দিন বা কয়েকদিন গেলেও কিছুই হবে না, একটু ব্যথা পাবেন। কিন্তু যদি হার্টের ব্যথা হয়, স্যার যেটা বললেন যে প্রথমে হার্ট অ্যাটাক হবে, তারপর হার্ট ফেল করবে এবং আপনার জীবন ঝুঁকির মধ্যে পড়বে। তো আমার দর্শকদের কাছে একটা অনুরোধ, যদি বুকের ব্যথা বা পেটের উপরের অংশ ব্যথা হয়, তাহলে আগে একটু হার্টের কথা চিন্তা করেন, যে আগে হার্টের সমস্যা নাই এটা আগে নিশ্চিত হন, তারপরে আপনি গ্যাস্ট্রিকের কথা চিন্তা করেন। কারণ গ্যাস্ট্রিকের কথা কখনোই হার্টের মতো এতটাই জরুরি হয় না। তো তারপর যদি আসে যে বুকের ব্যথা, হঠাৎ করে অনেকগুলো খাওয়া দাওয়া হয়ে গেল, তো পেট ভারী থাকতে পারে, কারো বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে। তো যে বমি ডায়রিয়ার পেশেন্ট আমরা পাই প্রতি ঈদেই, তো ওইগুলোতে আসলে পরবর্তী পর্যায়ে বিভিন্ন ধরনের শরীরে লবণের তারতম্য ঘটে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। সেগুলো যদি আমরা ঠিকমতো মেকআপ করতে পারি, যদি আমরা স্যালাইন দিতে পারি তাড়াতাড়ি, তাহলে কিন্তু আসলে খুব দ্রুতই রুগীরা আমার মনে হয় সুস্থ হয়ে যায়। তো আমরা একটু সতর্ক থাকবো যেন অতিরিক্ত মাত্রায় আমরা কোনো খাবার গ্রহণ না করি, পরিমিত এবং নিয়ম মেনে। বয়স্ক এবং বাচ্চাদেরকে আমরা যেন লক্ষ্য করি খুব বড় মাংসের টুকরা আমরা যেন না গিলে ফেলি, তাহলে কিন্তু এগুলো আটকে যায় এবং পরবর্তী পর্যায়ে অ্যান্ডোস্কোপের মাধ্যমে বের করতে হয়। কাজে এই বিষয়ে সতর্ক থাকলে এ থেকে কিন্তু নিরাপদে আমরা থাকতে পারবো। স্যার, যারা হেমোরয়েড কিংবা ফিস্টুলা রোগী আছেন, তাদের তো আমরা সবসময় ফাইবারযুক্ত খাবার খেতে বলি এবং
যাতে তার কনস্টিপেশনটা অ্যাভয়েড করে এই অ্যাডভাইস আমরা দিয়ে থাকি। তো এই সময় তো দেখা যায় আসলে অনিয়ন্ত্রিত যে খাদ্যাভ্যাস আমাদের, এবং এক্ষেত্রে রেড মিট অনেক বেশি থাকছে। তো স্যার এক্ষেত্রে রোগীর সংখ্যা আসলে কেমন হয় এবং কি ধরনের সমস্যা নিয়ে আসে আপনাদের কাছে? স্যার যেটা বলেছে যে হ্যাঁ, যে পেটে ব্যথা বা বুকে ব্যথা, বিশেষ করে পেটের উপরিভাগে যদি ব্যথা হয়, এটা অনেক সময় যদি দেরি করে যদি এটা হার্টের কারণে হয়, দেরি করে প্রেজেন্ট করলে কিন্তু আপনার হার্টের ক্ষতিটা হয়ে যায়। কারণ হার্ট ইজ ভেরি ভাইটাল অর্গান আমাদের, কারণ এটার সাথে জীবন আর মৃত্যুর একটা মাঝামাঝি একটা পুলসেরাতের মতো। তো যেটা হলো যে পেট ব্যথার আরও যেটা কারণ, যেটা ডাক্তার এনামুল করিম যেটা বললেন, যে আমরা গলব্লাডারে স্টোন হয়, এবং গলব্লাডার স্টোনের কিন্তু সিভিয়ার পেইন হয় পেটের উপরিভাগে। ইভেন আমি আমার এক স্যারকে দেখেছি, উনি মেডিসিনের খুব নাম করা প্রফেসর, পেট ব্যথা যখন হলো মানে লেট নাইটে, আমি তখন আপনি ট্রেইনি মানে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ছিলাম, তো আমার আন্ডারেই আমার ইউনিটেই ভর্তি হয়েছিল। তো যেটা হলো যে তীব্র ব্যথা, এবং হি ওয়াজ কনফিউজ যে ওনার কি এটা হার্টের ব্যথা, উনি জানতো না যে ওনার গলব্লাডার স্টোন হয়েছে। দেন হলো যে আমরা ভোরবেলা সোনোলজিস্টকে ডেকে এনে অফিস আওয়ারের আগে ওই ফজরের আজানের পরে নিয়ে এসে তারপর আলট্রাসোনোগ্রাম করে আমরা জানলাম যে দিস। তো স্যার বললো যে গলব্লাডার স্টোনের ব্যথা যে এত সিভিয়ার হতে পারে এটা আমার কোনো ধারণা ছিল না, শুধু রুগীদের কাছে শুনতাম, কিন্তু এবার নিজের এক্সপিরিয়েন্স হয়েছে। সো সামটাইমস এটা হয়। তো আমি বলবো যে ঈদের মধ্যে যে যারা এরকম রিচ ফুড, ধরেন যে রিচ ফুড খেলে অনেকেই বলে কি যে আপনার হলো যে তার একটা মানে ডিসকমফোর্ট হয়, যে পেটে গ্যাস হয়। তো এই গ্যাসটা কখনো কখনো রিচ ফুড খাওয়ার পর এটা অ্যাগ্রাভেট করতে পারে অনেক সময়। কাজে এটা মাথায় রাখতে হবে যে অতিরিক্ত রিচ ফুড যখন খাবে, এরকম যখন পেট ব্যথা হবে, অবশ্যই আমিও সাজেস্ট করব যে হ্যাঁ, অবশ্যই আপনি হার্টের কারণে ব্যথাকে না, যে হার্টের কোনো অসুখে না, এটা আপনি এক্সক্লুড করেন, বাট একটা আলট্রাসোনোগ্রাম আপনার করা উচিত, যে করে পেটের আদার্স কোনো, যদি হার্টের সব কিছু ভালো থাকে তাহলে একটা আলট্রাসোনোগ্রাম করে দেখা উচিত, যেটা গলব্লাডার স্টোন কিনা, অথবা এটা প্যানক্রিয়াস, আমরা বলি যে প্যানক্রিয়াটাইটিস। গলব্লাডার স্টোনের কারণে আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াসের একটা প্রদাহ হয়, এবং এইটার ব্যথা খুব তীব্র ব্যথা হয়, এবং এটাও হার্টের ব্যথার সাথে অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই, যে অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন ছাড়া কনফার্ম করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং এটা হলে ট্রিটমেন্টটা যেন সে দ্রুত সিক করতে পারে। আর সেকেন্ড আপনি যেটা বলছেন যে কনস্টিপেশন, তারপরে বিশেষ করে যারা নোন, ধরেন যে অ্যানাল ফিশারের অনেক পেশেন্ট, প্রচুর পেশেন্ট আমাদের সোসাইটিতে, হ্যামোরেডসের অনেক পেশেন্ট, পালসের অনেক পেশেন্ট। তো এরপরে যারা হলো যাদের একটু বয়স বেশি, এবং যাদের ধরেন ডায়াবেটিক এবং হার্টের সমস্যা আছে, এবং এটার জন্য ব্লাড থিনার, যেটা হলো রক্ত পাতলা করা ওষুধ খায়, স্যার এখানে আছেন, তো তাদের জন্য কিন্তু জিনিসটা এরকম হলো যে কোনো হার্ট স্টুল পাস হলো, কনস্টিপেশন হলো, অথবা অতিরিক্ত স্ট্রেইনিং করলো, মানে প্রেশার ক্রিয়েট করলে স্টুল পাস করলো, বিশেষ করে এরকম পানি যদি কম খান, সালাদ যদি কম খান, এই প্রবলেমগুলো হতে পারে। তো হলে আপনি যেটা হলো যে ব্লিডিং, একবার যাদের ব্লিডিং শুরু হবে, যারা ব্লাড থিনার খাবেন তাদের স্বাভাবিকভাবে অন্যদের চেয়ে বেশি ব্লিডিং হবে। আবার যাদের অ্যানাল ফিশার, তা দেখা গেল যে হ্যাঁ উনি একটা খুব দূরে কোথাও বেড়াইতে গেছেন, কিন্তু লাইফটা হেল হয়ে গেল, যে এটার যে পেইন এবং ডিসকমফোর্ট, এই ডিসকমফোর্টের জন্য ওনার ট্যুর, জার্নি, গেট টুগেদার সবই আপনার হলো যে হ্যাম্পার্ড হয়ে গেল। তো এইটার ব্যাপারে অবশ্যই পরিমিতি বোধটা জরুরি। আমরা কাউকে বলবো না যে না আপনি গরুর মাংস, রেড মিট আপনি খেতে পারবেন না, কিন্তু মাথায় রাখতে হবে যে পরিমিতি বোধ যেন থাকে, এটার সাথে যেন অ্যাডিকুয়েট ওয়াটার থাকে, এবং সালাদ প্রচুর পরিমাণে থাকে, দইয়ের কথা বললো, যে টক দই থাকে, মানে এটা যেন আমরা অন্তত সুষম একটা খাবার, সুষম ফুড যেন আমরা মেইনটেইন করি, এটা মাথায় রাখতে হবে একেবারেই। স্যার একটু জানাবেন যে এই যে আমরা একটা লম্বা সময়ের একটা ছুটির মধ্যে দিয়ে যাব, এবং এক্ষেত্রে হার্টের রোগী যারা আছেন, কিংবা যাদের অ্যাথেরোস্ক্লেরোসিস আছে, এবং যারা রিস্কে আছেন, আমরা যাদেরকে বলি সপ্তাহে অন্তত 5 দিন ব্যায়াম করতে, এই ধরনের অনুষ্ঠানগুলোতে কিংবা ঈদ পূজা এই সময়গুলোতে আমরা আসলে একটু ঘরের মধ্যে থাকি এবং এক্সারসাইজ থেকে দূরে থাকি। তো আমাদের এই যে লাইফস্টাইল বা এক্সারসাইজ, আমি যদি বলি শরীর চর্চা, এটির ক্ষেত্রে স্যার আপনার কোনো অ্যাডভাইস আছে কি না, যে কি করণীয় আছে আসলে ক্ষেত্রে? আমি তো উল্টো বলি, আমি বলি যে কাজের দিনগুলো আপনি নিজের জন্য কিন্তু সময় দিতে পারেন না, বরং এই ছুটির দিনগুলোয় আপনার নিজের জন্য আপনি কিন্তু সময় দিতে আরো বেশি সক্ষম। একেবারে। তাহলে তখন নিজের জন্য সময় দিয়ে একটু হাঁটা, আপনি বন্ধুর বাসায় যাবেন, আত্মীয়ের বাসায় যাবেন, একটু হেঁটে যান, সবাইকে নিয়ে হই হই করতে করতে হেঁটে যান। অবশ্যই গরমের দিনে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, তারপরেও আপনি যদি কোনো বাসাতে গেলেন, তারা তো নেই, আপনি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উঠেন,
অথবা নামার সময় সিঁড়ি বেয়ে আস্তে আস্তে হেঁটে নামেন, লিফট আছে কিন্তু আপনি তাড়াহুড়া করলেন না, আপনার হাতে অফুরন্ত সময় আছে। আর গ্রামে যদি যেতে পারেন, ওখানে কিন্তু এই যে প্রকৃতির কাছে যাওয়ার একটা সুযোগ আছে, সেটা কেন মিস করবেন? একটু ঘুরে বেড়ান না চারদিকে, আপনার প্রতিবেশী যে ঘরগুলো আছে সেখানে যান। এই হাঁটাহাঁটিটা আসলে বন্ধ করার দরকার নেই। অফিসিয়ালি আমি যেভাবে হাঁটছি, যে আমি সকালবেলা আধা ঘন্টা খুব জোরে হাঁটি, সেটা না হয় নাই করলেন, কিন্তু ধীরে সুস্থে আরাম করে হাঁটার পরিমাণটা লম্বা করে দেন। খরচটা হোক, এনার্জিটা, টোটাল এনার্জি যে অল্প সময় যেটা খরচ হতো, লম্বা সময়ে হালকা দোলাচলে হাঁটাটা তাই হয়তো খরচ হবে, সেটা করলেই হলো। এই জন্য বন্ধ করার দরকার নেই। দ্বিতীয় যেটা বরং আরো বেশি গুরুত্বপূর্ণ, লোকজনে ভুলে যায় এই সময় কিন্তু দোকানপাট তো বন্ধ থাকে, অসংখ্য ফার্মেসিও বন্ধ থাকে। আপনার ওষুধের স্টকটা আগে থেকে ঠিক করে রাখেন। তৃতীয়, দয়া করে আপনি যারা অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল খাচ্ছেন, ব্লাড থিনারগুলো যাদের বাইপাস করা আছে বা রিং স্ট্যান্ড পরানো আছে, তাদের তো এটা খেতেই হবে। সেটা খেলে পরে আপনি এর মধ্যে যখন খাওয়ায় একটু অপরিমিত বোধ যদি থাকে, তাহলে কিন্তু ওখানে যদি কোনো প্রবলেম হয়, সব জিনিসটাই কিন্তু অ্যাগ্রেভেটেড হয়ে যাবে, অনেক বেশি বেড়ে যাবে। আমি যদি ব্লিডিং শুরু হয় পেটে, আপনি কিন্তু তাহলে বিরাট প্রবলেমে পড়ে গেলেন। কাজেই আপনি গ্যাস্ট্রিকের ওষুধটাও ঠিক মতো খান, সব কটা ওষুধই আপনি হিসেব করে ঠিক মতো খান। দয়া করে সবার সাথে আনন্দ করতে গিয়ে নিজের যত্নটা নিতে ভুলবেন না, তাহলে কিন্তু কাজ হয়ে যায়। আমি স্যারের কাছে জানতে চাইবো, অনেকেই আছেন যে এমার্জেন্সি যে সিচুয়েশনগুলো, যেমন রক্ত বমি হওয়া কিংবা কালো পায়খানা হওয়া, এটি তো অবশ্যই চিন্তার বিষয়। কিংবা আপনি বলছিলেন যে গলায় হাড় কিংবা বড় মাংস আটকে যাওয়া, তো এই ক্ষেত্রে যে এমার্জেন্সি সার্ভিসেসগুলো, স্যার যেমন বলছিলেন হার্টের ক্ষেত্রে অবশ্যই আছে, কিংবা অর্থোপেডিক্সে আমরা জানি, সার্জারি আমরা জানি, তো স্যার গ্যাস্ট্রোএন্টারোলজিতে এই ধরনের সুবিধাগুলো আমাদের দর্শকরা পাবেন কিনা, সেটি যদি একটু আমাদের জানান। স্যার যেমন জাতীয় হৃদরোগ হাসপাতালে কাজ করেন, আমি জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে কাজ করি। ঈদের মধ্যে আমাদের জরুরি বিভাগ 24 ঘন্টা খোলা। যদি কোনো রুগী গলায় মাংস বা হাড় আটকে যেয়ে থাকে বা রক্ত বমি হয় বা কালো পায়খানা হয়, তাহলে আমাদের হাসপাতাল সবসময় এই সার্ভিস খোলা আছে। আশা করি রুগীরা আমাদের হাসপাতাল থেকে পর্যাপ্ত সুবিধা পাবে। নট অনলি এটাই শুধু না, প্রতিটা মেডিকেল কলেজ, যেগুলো মানে পুরনো মেডিকেল কলেজ, সেখানেও কিন্তু এই সুবিধা আছে। তো আমি বলবো, যদি মনে করেন যে এমার্জেন্সি কারো গলায় কোনো কিছু আটকে গেল বা রক্ত বমি, তাহলে অবশ্যই জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে চলে আসবেন। এখানে আমাদের সেবা সবসময় উন্মুক্ত এবং আমরা সবসময় আছি আপনাদের পাশে। আরেকটা কথা আমি শুধু দর্শকদের কাছে বলবো যে এবার কিন্তু খুব গরম হবে, গরমের মধ্যে অত্যন্ত ঘাম হবে, কাজেই আমরা যেন অপ্রয়োজনীয় না যাই। কারণ হচ্ছে যে আপনার এই ঘামের মাধ্যমে কিন্তু আপনার শরীরের লবণের তারতম্য দেখা দিবে। বিনা কারণে গরুর হাটে ঘোরাঘুরি না করি, এতে দেখা যাচ্ছে কিন্তু আপনার অসুস্থতার পরিমাণ বেড়ে যেতে পারে। কাজে আমরা সতর্ক থাকবো। যেহেতু এমার্জেন্সি নিয়ে কথা বলছিলাম, পারফোরেশন কিংবা অবস্ট্রাকশনের রোগীরা তারা আসলে কি ধরনের সার্ভিসেস পাবেন সার্জারি ডিপার্টমেন্টের কাছ থেকে, এটা জানতে চাইছি। পারফোরেশন যেটা হলো যে হয়তো মানে ধরেন যে খাদ্যনালীর কোথাও ছিদ্র হয়ে যাওয়া অথবা যে খাদ্যনালী পেঁচিয়ে যাওয়া বা আটকে যাওয়া, এটার জন্য তো সবসময়ই আমার মনে হয় যে সরকারি হাসপাতালের দরজা তো সবসময় সারা দেশেই খোলা, বিশেষ করে পাবলিক হসপিটালগুলো, মেডিকেল কলেজ হসপিটালগুলো তো সবসময়ই খোলা আছে। তো এবং আপনি দেখেন যে ঈদের সময়ে বিশেষ করে দেশ যখন একটা লম্বা ছুটিতে পড়ে, তখন কিন্তু বিশেষ করে ধরেন যে প্রাইভেট হসপিটালে ছোট স্থাপনা যাদের, তাদের অনেক সময় অসুবিধা হয়, কারণ তাদের পর্যাপ্ত ম্যান পাওয়ার থাকে না, ছুটিতে থাকে। তো ওই সময় কিন্তু পুরো লোডটাই কিন্তু সরকারি হাসপাতালের উপরেই পড়ে। এবং যেহেতু মেডিকেল কলেজ হসপিটালগুলো বড় হাসপাতাল, তো ওই বড় হাসপাতালে তাদের ওইভাবে ডিউটি অ্যাসাইন করা থাকে, রোস্টার থাকে, এবং এটাতে কিন্তু একদম টপ লেভেল পর্যন্ত ইনভলভ থাকে, যে প্রফেসর পর্যন্ত ইনভলভ থাকে। যেমন ধরেন ঢাকা মেডিকেল কলেজ, এটা আমার মনে হয় যে এটা তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই সার্ভিসটা দিয়ে যাচ্ছে, এবং শুধু ঢাকা মেডিকেল কলেজ, দেশের সবগুলো মেডিকেল কলেজে দিয়ে যাচ্ছে, হয়তো কোথাও বেশি কোথাও কম, কিন্তু দিয়ে যাচ্ছে। এবং অবশ্যই আমাদের জনসাধারণের জন্য হসপিটালগুলোর দরজা এবং চিকিৎসকদের যেটা হলো যে চিকিৎসা সেবা সবসময় খোলা থাকবে, হসপিটাল সাপোর্টটা। বর্তমান সময়ের ঈদটা আসলে কতটা ব্যস্ততার মধ্যে কাটে কিংবা কিভাবে কাটান আপনি? আমি কি ছুটি পাই? এই প্রশ্নটা আমাকে করতে হয়।
মানে ঈদের সময় আমার ফোনটা ক্রমাগত আসতে থাকে, এর এই হেল্প চাই, তার সেই হেল্প চাই, এই প্রবলেম হচ্ছে, আমাকে খবর নিতে হয় খাবারগুলো ঠিকমতো এসছে কিনা। আমার ডাক্তাররা যারা কাজ করছে তারা 3 বেলা যে কাজ করছে তাদের খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে কিনা, একেবারে। তারা আসা যাওয়া করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, মানে পুরো ব্যবস্থাপনা এটা একটা কঠিন ব্যাপার। আমি তো একাধারে অ্যাডমিনিস্ট্রেটর, একাডেমিশিয়ান অ্যান্ড ক্লিনিশিয়ান, 3টা রোলে প্লে করতে হয়। ঈদের সময় ঘরে বসেও আমার সেই অফিস বন্ধ হয় না, কাজেই একেবারে। আমার জন্য ছুটি পাওয়াটা মাঝে মাঝে খুব ডিফিকাল্ট হয়ে যায়। তবে জি। আমার ওখানে অসাধারণ দক্ষতা সম্পন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ টিম আছে, ক্লিনিক্যাল টিম আছে, যারা চেষ্টা করে যে এই ছুটির মধ্যে অল্প মানুষ দিয়েও যে করে হোক মানুষদের বেসিক চাহিদাটুকু যেন আমরা দিতে পারি, পূরণ করতে পারি, তাদের চিকিৎসায় যতটুকু সম্ভব আমরা যেন করতে পারি। একটা ইমার্জেন্সি বা প্রাইমারি পিসিআই যেটা করার কথা, তো একটা বড় প্রবলেম হলো যে আমাদের লজিস্টিক কিছু ঝামেলা আছে, আচ্ছা। লজিস্টিকে সাপ্লাই আমরা অত আমি যেটা বলবো যে ভরপুর না, কাজে সেটার জন্য একটু প্রবলেম হয়। কিন্তু আমরা হিউম্যান কোয়ান্টিটি যেটা আছে, যে মানুষের সাপোর্ট যেটা দরকার চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে, ডাক্তার, নার্স, কর্মচারী, সেটা কিন্তু যথাসাধ্য আমাদের প্রতিষ্ঠানে চেষ্টা করি দেবার। সফল কতটুকু হই সেটা কিন্তু আমার রোগীরা বলবেন যারা এই সার্ভিসটা পাচ্ছেন। তারা অন্য কোনোখানে গিয়ে যে খরচে যেটা পেয়েছেন আর এখানে যে খরচে যেটা পাচ্ছেন, দুটোর মধ্যে কম্পেয়ার করলেই আসলে বোঝা যায় যে সরকারি প্রতিষ্ঠান, এই সরকার আসলে মানুষের জন্য কতটুকু করতে পারছে, আমরা কতটুকু করতে পারছি। উন্নতি সবসময় আরও করা সম্ভব। তো উন্নতির জন্য কিন্তু 3টে জিনিসের যোগান লাগে। লাগে ইনফ্রাস্ট্রাকচার মানে হসপিটাল, লাগে মানুষ যারা কম্পিটেন্ট কাজটা করতে পারি, তৃতীয়ত লাগে লজিস্টিক, সেই জিনিসপত্র যেগুলো আছে সেটা। কারণ বেশিরভাগ মানুষ যারা আসেন তারা যদি আর্থিক সামর্থ্য না থাকে তখন পুরোপুরি হসপিটাল তাদেরকে যেটুকু দিতে পারছে তার উপরই তার কিন্তু জীবন মৃত্যুর দোলাচলে ঘোরাঘুরি শুরু হয়। কাজেই সেখানটা হিসেব করে আমরা যথাসাধ্য চেষ্টা করি করতে। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানে আপনারা এসেছেন এবং চমৎকার কিছু কথা আসলে আমাদের সাথে শেয়ার করেছেন। অনেক অনেক ঈদের শুভেচ্ছা স্যার। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন পবিত্র ঈদ উল আজহার ঈদ স্পেশাল স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ থাকুন সবসময় এই অনুষ্ঠানটি। আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ঈদ মোবারক।